মানে বাংলাদেশের জাতীয় নির্বাচনটা ওটা তো একই দিনে হয়। এটা কত বড় একটা কর্মযজ্ঞ আসলে এতদিন আমরা বাইরে থেকে এটা ঠিকঠাক বুঝিনি। কত রকম মানুষ ইনভলভড, কত আইন ইনভলভড, বিধিবিধান ইনভলভড, কিছু নর্মস ইনভলভড। সো ইটস হিউজ হিউজ। এবং আমরা একই যে 3 মাস প্রথম যে সময় দেওয়া হলো, খুবই কঠিন সময়, খুবই অল্প সময়, কারণ আপনাকে অনেকগুলো আইন আপনাকে পড়তে হবে, সেগুলোর কী কী প্রবলেমস আছে আইডেন্টিফাই করতে হবে। কিছু তো আমাদের এক ধরনের জানা ছিল, কিন্তু এর বাইরেও আমরা যখন খুঁটিয়ে খুঁটিয়ে এই আইন এবং বিধিমালা পড়তে গেছি, আমরা আরও ব্রেইনস্টর্মিং হয়েছে এবং আমরা আরও অনেক প্রবলেমস পেয়েছি। সেটার ভিত্তিতে আমরা একটা প্রাথমিক প্রস্তাবনা তৈরি করেছি যে এটা এরকম হতে পারে, এই চেঞ্জ। এবং নট অনলি দ্যাট, আমাদের নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে সংবিধান সংশোধনেরও বেশ কিছু জায়গায় প্রয়োজন আছে বলে আমরা মনে করি। সেই জন্য মঈন ভাইয়ের কমিশনের সাথে আমরা বসেছিও, আমরা কি কি চাই, কি কি দরকার। এই প্রাথমিক প্রস্তাবনার পর রাইটলি, যেমন আমি যদি এভাবে বলি যে আমাদের যিনি চেয়ারপারসন আছেন মিস্টার বদিউল আলম মজুমদার, উনি বহু বছর নির্বাচন নিয়ে কাজ করেন, ওনার বেশ খুঁটিনাটি নলেজই আছে, কিন্তু তারপরও এখানে আদার পিপল। কিন্তু আমরা দিনের শেষে এটা চাইনি যে একটা ইনক্লুসিভ রিপোর্ট, একটা ইনক্লুসিভ সুপারিশ আমরা যখন করতে যাব, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং শুধু ঢাকায় না, আমরা ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতেও গেছি, সেখানে বসেছি, বিভিন্ন স্টেক হোল্ডার যারা নির্বাচন করেন, যারা নির্বাচন পরিচালনা করেন, এবং অপিনিয়ন। এবং আমি সত্যিকার অর্থেই এটা মুগ্ধ, অনলাইনে যেসব থাউজেন্ডস, 70-80 হাজারের মতো মন্তব্য আমরা ফেসবুকের কমেন্ট অথবা ইমেইলে পেয়েছি, এবং দায়সারা কমেন্ট না, মানে মানুষ সিরিয়াসলি এনগেজড হয়েছেন এবং অসাধারণ সব মন্তব্য। মানে এগুলো সব আমাদের রিপোর্টে এগুলো ইনক্লুডেড আছে, যে ভবিষ্যতে দর্শকদের, মানে যারা পাঠক, তাদের যে অপিনিয়ন আছে সাধারণ নাগরিকদের, সেটা আবার আমরা কম্পাইল করে দিয়েছি, কারণ এতগুলো তো দেওয়া সম্ভব না, কিন্তু আছে। এবং মানুষ অনেকে অবাক হবেন যে তারা রাইটলি নির্বাচন ব্যবস্থার প্রবলেম বোঝেন, সেগুলো আইডেন্টিফাই করেছেন, সেগুলো সাজেশন দিতে পেরেছেন। সো আনবিলিভেবল। আমি অনেক ক্ষেত্রে আমরা অনেক স্টেক হোল্ডারের সাথে যখন কথা বলতে গেছি, তার তুলনায় আমার কাছে মনে হয়েছে কখনো কখনো ইভেন বেটার মন্তব্য আমরা এসব জায়গায় পেয়েছি। রাজনৈতিক দলগুলো তাদের কথা বলেছেন। তো সবগুলো করে একটা জিনিস আমার কাছে মনে হলো, আমি মঈন ভাইয়ের বক্তব্য থেকে একটা শব্দ পিক করি, দিক নির্দেশনা। মানে এটা আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং একটা দিক নির্দেশনাই হচ্ছে। আমরা যদি একদম বাস্তবতার জমিনে দাঁড়িয়ে কথা বলি, খুব বেশি পরিবর্তন, খুব বেশি সংস্কার এবার হতে যাচ্ছে না, আমি পরিস্থিতি যা দেখছি। কারণ আমার পলিটিক্যাল অ্যানালিসিস হতে যাচ্ছে না, মানে হচ্ছে যে এই সরকারের সময়, এই সরকারের বা পরেও, আমি যেমন ধরি আমাদের মঈন ভাইদেরটা তো পুরো এই প্রসেস নিয়ে নানান আলোচনা, ডিবেট চলছে যে কিভাবে সংবিধান আমরা এখন চেঞ্জ করব। এটার সাথে তো একদম একটা পার্লামেন্টের সম্পর্ক আছে, সেটা গণপরিষদ হবে না রেগুলার পার্লামেন্ট হবে, এটা কি রিরাইট বলবো না অ্যামেন্ডমেন্ট বলবো, লটস অফ থিংস। কিন্তু আমাদেরও কনস্টিটিউশনের পার্টটা বাদ, ইভেন যে আইনের যে অংশটা টেকনিক্যালি এটা এই মুহূর্তেই করে ফেলা যায়, কারণ আপনি পার্লামেন্টে আপনি অর্ডিন্যান্স দিয়ে এটা করতে পারেন, এটা খুব কঠিন কাজ না। কিন্তু এটাও অনেক কমই হবে, কারণ হচ্ছে কনসেনসাস যতটুকুতে হবে, নট অনলি কনসেনসাস, দেয়ার আর লটস অফ পাওয়ারফুল গ্রুপস। আমি স্পষ্টভাবে যদি বলি, ধরুন সরকার ডিসাইড করলো, আমরা যেটা সাজেস্ট করেছি, রিটার্নিং অফিসাররা যতটা সম্ভব নির্বাচন কমিশনের কর্মকর্তারা হবেন, যতটা সম্ভব। এবং যদি ওর মধ্যে ফাইনালি না পাওয়া যায়, এবং আমাদের রিটার্নিং অফিসার বেশি লাগবে, আমরা কিন্তু জেলা ওয়াইজ একজন, এগুলো কিন্তু উদ্ভট কথা। আমাদের এক জেলায় একটা সিট আছে, সেখানে একজন রিটার্নিং অফিসার, এক জেলায় 14টা সিট আছে, সেখানে একজন রিটার্নিং অফিসার, এটা হতে পারে না তো আসলে। সো আমরা 3:1 এরকম একটা সাজেস্ট করছি, এক্সিস্টিং মানে 100 জন রিটার্নিং অফিসার লাগবে। সো ধরলাম 70 জন নির্বাচন কমিশন থেকে দেওয়া গেল, বাকি 30 জন প্রশাসনই হতে হবে, নট নেসেসারিলি এর মধ্যে যে কোনো ক্যাডার আসতে পারে। তো আপনি যখন এটা করতে যাবেন, এর মধ্যে একটা খুব পাওয়ারফুল একটা শ্রেণী ইনভলভড আছে। সুতরাং সরকার কতদূর পেরে উঠবে, আমরা তাদের রিসেন্ট কর্মকাণ্ড দেখে কিন্তু বুঝতে পারছি। কিন্তু এটা একটা দিক নির্দেশনা হয়ে থাকুক, আমি এটা চাইছি আজকে থেকে 5 বছর 10 বছর। কারণ সংস্কার আজকে কতটুকু হবে, কিন্তু আপনি যদি দিক নির্দেশনার কথা বলেন, তাহলে তো ওই যে রেমান সোবান কমিশনের মাধ্যমে একটা টাস্কফোর্স করা হয়েছিল, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ করেছিলেন যখন তিনি সরকার প্রধান, পৃষ্ঠে তো উল্টে দেখেনি। তো এখন আপনি যদি এটাকে শুধু দিক নির্দেশনা হিসেবে দেখেন, এবং দিক নির্দেশনা ঠিক আছে, দিক নির্দেশনা তো বটেই এটা, কিন্তু এটা কেউ ইমপ্লিমেন্ট করলো না, না এই সরকার শুরু করতে পারলো না, একটা কনসেনসাস ডেভেলপ করতে পারলো না, পলিটিক্যাল পার্টি এসে একটা হাত দিল, তাহলে লাভ হলো কি? লাভটা আমি বলতে পারি এভাবে, সেটা হলো এবার বিদ্যমান প্রেক্ষাপটে, এটা একটা ডিফারেন্ট অ্যানালিসিসের জায়গা, যতটুকু রিফর্ম আমরা করার পটেনশিয়ালও ছিল সেটা অলরেডি নষ্ট হয়ে গেছে, তাই এবার খুব বেশি হবে না। কিন্তু 2-3টে ব্যাপার আছে, খেয়াল করবেন। আমি জানি না
ওই সময় ইন্টারনেটেরও এত ছিল না, ওই কমিশন রিপোর্টগুলো কতটুকু পাবলিক হয়েছে। 15 জানুয়ারি আমরা যখন সারসংক্ষেপ দিলাম, সেটা মিডিয়ায় চলে আসলো, অনলাইনে এটা পাবলিশড হলো, প্রচুর কথাবার্তা হলো, মানুষ এনগেজড হচ্ছে, টক শো হলো। এখন পূর্ণাঙ্গ রিপোর্ট অনলাইনে পাওয়া যায়, প্রত্যেকটা কমিশনের ডিটেল রিপোর্ট যে কেউ নিয়ে দেখতে পারেন। এবং পোস্ট 5 আগস্ট, আমি বলছি না জনগণ সংস্কার চায়, মানে জনগণ কারা এটা ডিফাইন করা খুব কঠিন, কিন্তু এডুকেটেড কনসাস জনগণ আসলে সংস্কার কনসেপ্টটা তারা এগ্রি করে। ফলে যেটা হবে, এবার হলো না ধরলাম একটা নির্বাচিত সরকার আসলো, এই সংস্কারের চাপ কিন্তু মাঠে থাকবে, এটা জনগণ চাক বা আর কোনো রাজনৈতিক দল কিন্তু এই সংস্কারকে তার পলিটিক্যাল এজেন্ডায় রূপান্তর করবে। সো এই ক্রমাগত চাপ থাকবে। পরের নির্বাচন যখন হবে, এটার পরেরটা, কিছু সংস্কারের আলাপ আবার সামনে আসবে, আবার রেফার করা হবে, এটা তো করো নাই তুমি, তাহলে আমরা এটা চাই। যদি পরবর্তীতে সরকার চেঞ্জ হয়, এইভাবে 5 বছর 10 বছর 15 বছর একটা রেফারেন্স পয়েন্ট, এবং এর মধ্যে রেহমান সোবহান সাহেবের যে রিপোর্ট আছে সেটাও খুঁজে বের করা হোক ফার্দার এগুলো দেখার জন্য। আমার মনে করি ডেমোক্রেসিটা এভাবেই আগাবে, সংস্কার এভাবেই আগাবে। 90-এর এরশাদ পতনের পর 3 জোটের রূপরেখা রাজনৈতিক দলগুলো করেছিল, এবং এরশাদ পতন এক্সক্লুসিভলি একটা রাজনৈতিক কর্মসূচি ছিল, এটা গণ অভ্যুত্থান ছিল না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাকে কেউ যদি বলে যে একটা সরকার স্বৈরাচারী হবে কি হবে না, তার প্রধান ডেটারেন্ট কি, সেটা হচ্ছে কনসাস জনগণ। আই রিপিট, কনসাস জনগণ। নিশ্চিতভাবে একটা ভালো রিটার্ন কনস্টিটিউশন, ভেরি গুড লজ আর ভেরি ইম্পর্টেন্ট। আমাদের তো এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কোনো আইন নেই, এটা আনকনস্টিটিউশনাল, ইললিগাল হয়েছে। তো দ্যাট মিনস আপনি যদি ডিসাইড করেন, আপনাকে আসলে এগুলো দিতে পারবে না। সো মূল জায়গা হচ্ছে জনগণ। 90-তে কিন্তু জনগণ ঠিক আমরা অনেক ছোট ছিলাম তাই বলতে পারবো না, কিন্তু যারা আমি পরে জিজ্ঞেস করার চেষ্টা করেছি যে 3 জোটের রূপরেখা হয়তো পলিটিক্যাল যারা লিডার্স ছিলেন তাদের এক ধরনের আলোচনা ছিল, জনগণ 3 জোটের রূপরেখায় কি আছে এগুলো বাস্তবায়িত হতে হবে। এবং সে সময় বিটিভির যুগ, ওইসব আলোচনা ওইভাবে হয় নাই, পত্রিকা একটু এসছে, অল্প মানুষ পত্রিকা পড়ে। আজকে আপনি দেখবেন খুব সাধারণ মানুষ, আমরা এখানে কথা বলছি, চ্যানেলগুলোতে কথা বলছি, সংস্কার নিয়ে আলোচনা, কন্টেন্ট একটা ছোট করে কেটে দিচ্ছে, আমি নিজে যখন কথা বলছি আমি দেখি যে হাজার হাজার মানুষ দেখছেন। তার মানে জনগণের মধ্যে কিন্তু এখন এই সংস্কার বা কিছু চেঞ্জ হতে হবে, এই ডিমান্ডটা তৈরি হয়েছে। আমি একটা এক্সাম্পল দিই। বিএনপিকে আমি একদম নাম ধরেই বলছি যে ভালো, আমি ধারণা করি তারা আগে থেকে সংস্কার চায়, কিন্তু না হলেও দেখবেন তারা 27 দফা 31 দফা সংস্কার করবে, এই আলাপ 3-4 বছর থেকে ওনাদেরকে বোধহয় 62 পয়েন্ট 62 পয়েন্টস এটা ওনাদের চাওয়ার ক্ষেত্রে। কিন্তু শেখ হাসিনা যখন এই দেশে 41 সাল পর্যন্ত থেকে যাবে এরকম একটা প্রবাবিলিটির কথা বলছে, তখনও বিএনপি 21-22 সাল থেকে তাদের প্রথম 27 দফা, পরে গণতন্ত্র মঞ্চ এবং যুগপথের সাথে 31 দফা, তার সংস্কারের প্রপোজাল নিয়ে অ্যাম্বিগুইটি আছে। এবং বইন ভাই এক্সটেন্টের কথা বললেন, এক্সটেন্টটা ছোট, আরো বড় হতে পারে, কিন্তু সংস্কার কিন্তু আলাপটা তারা নিজেরাই পলিটিক্সের মাঠে এনেছে। আরেকটা জিনিস একটু এক্সাম্পল দিয়ে আস্তে আস্তে আমরা মনে হয় হবে, যেমন ধরুন বেগম খালেদা জিয়া যখন তার এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আছেন, একটা মানে জেলে যাওয়ার কিছুদিন আগে একটা সংবাদ সম্মেলন উনি বলছিলেন নিম্ন আদালত সরকারের পকেটে আছে, একদম এইটা কোট, আমি এটা নিয়ে লিখেছি বলে আমার মনে আছে। 99 সালে মাজদার হোসেন মামলার রায় হয়েছিল, এবং এরপর শেখ হাসিনা 2 বছর ক্ষমতায় ছিলেন। এরপর কিন্তু বিএনপি, বেগম খালেদা জিয়া 5 বছর ক্ষমতায় ছিলেন, কেউ এই জুডিশিয়াল সেপারেশনের জন্য কাজ করে নাই। মজার ব্যাপার হচ্ছে পাওয়ারে থাকলে যে মজা লাগছে, কিন্তু পরে আমি সাফার করছি, এই জিনিসগুলোর অভিজ্ঞতার মধ্য দিয়ে আসলে আমরা গেছি ঘটনাচক্রে। এবং খুবই ফ্রাস্ট্রেটিংলি 11 সরকার যতটুকু হয়েছে, মাজদার হোসেন মামলার অনেক কিছু বাকি আছে, কিন্তু যতটুকুও হয়েছে 11 সরকারের সময় হয়েছে। তো ফলে দলগুলো এই ম্যাসিভ ঘটনার পর হচ্ছে, আর না চাইলেও আমি মানে অমর্ত্য সেন ডেমোক্রেসিকে কেন ভালো বলেন, খুব সহজ অঙ্ক, শোরগোল করা। উনি দুর্ভিক্ষ নিয়ে বলছেন যে কোথাও দুর্ভিক্ষ হলো, ডেমোক্রেসি যদি থাকে এবং ফ্রি প্রেস যদি থাকে, ওই খবর পাবলিশড হবে, সরকার না চাইলেও তাকে ওখানে যেতে হবে, কারণ তাকে আগামী ভোটে জিততে হবে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দিস। সো মানুষ কিন্তু এখন সংস্কার, সব মানুষের কথা বলছি না, যারা এখন এই যে সোশ্যাল মিডিয়া আছে, আমরা কিন্তু শোরগোল করতে পারি, প্রত্যেক মানুষের হাতে একটা মিডিয়া আছে, সে কাজ করতে পারে, সে মন্তব্য করতে পারে। কোন একটা দলের চিফ যে বক্তব্য করুক, তার নিচে গিয়ে কেউ মন্তব্য করে কিন্তু তার অপিনিয়ন জানাতে পারে। কোনোদিন কি এটা ছিল যে আপনি কোনো একটা বিরাট দলের প্রধানের কাছে আপনার মন্তব্য বা বক্তব্য পৌঁছে দিতে পারেন? জামায়াতে ইসলামীর আমির ফান করে বলছিলেন একটা বক্তব্যে 18,000 কতজন তাকে গালি দিয়েছেন, কোট আনকোট, তিনি বলছেন। আপনি একজন টপ রাজনৈতিক নেতাকে ওনার একটা বক্তব্য পছন্দ হয় না বলে আপনি কিন্তু তাকে সমালোচনা বা রাগ দেখিয়ে আসতে পারেন। সো এই পরিস্থিতিটা ডিফারেন্ট যদি তিনি গণতান্ত্রিক থাকে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরের সরকার যদি আবার শেখ হাসিনা হতে চায়,
তাহলে আসলে কিছু কাজ করবে না।